শুনুন, জীবনে যদি অনেক বড় কিছু করতে চান তাহলে আপনার জীবনে শুধুমাত্র একটা জিনিসের খুবই প্রয়োজন হবে, আর সেটা হচ্ছে নিজের প্রতি বিশ্বাস। বিশ্বাস করুন, আপনার নিজের প্রতি যদি বিশ্বাস থাকে আপনি পারবেন, তাহলে সারা পৃথিবী বাধা হয়ে দাঁড়ালেও আপনি সেটা পারবেন। আর আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি তার মাঝে কোনো ধরনের অ্যাকশন সিন নেই, কোনো মারামারি নেই, আর কোনো খুনাখুনিও নেই। আছে এক বিশুদ্ধ হৃদয় স্পর্শ করার মতো কাহিনী, যে মুভিটা দেখার পর পুরো কয়েক ঘন্টার জন্য আপনার মাথাটা একদম হালকা হয়ে যাবে। বিশ্বাস না হলে ভিডিওটা কন্টিনিউ করে দেখেন, কথা দিচ্ছি একটুও বোর হবেন না। আর হ্যাঁ, এটা কিন্তু সত্য ঘটনা অবলম্বনে মুভি। তো চলুন মুভির কিছু হাইলাইট সিনারি দেখিয়ে মুভিটি শুরু করা যাক। হ্যালো ভালোবাসার সকলে, কেমন আছেন? আমি শ্রাবণী আছি আপনাদের সাথে আমার এই ভালোবাসার গল্পচিত্র মহলে। আপনাকে স্বাগতম। মুভির শুরুতে আমরা 1984 সাল দেখতে পাই, যেখানে মুদি দোকানে একটা লোক গিয়ে বলে, ভাই আমাকে কিছু কোল্ড ড্রিঙ্কস দেন। কিন্তু দোকানদার তাকে তা দিতে চায় না, কারণ বাকিতে সে অনেক সদাই নিয়েছে আর এখনো সব টাকা পরিশোধ করেনি। এরপর আবার লোকটি মায়াভরা কণ্ঠে বলে, ভাই এইবারের জন্য অন্তত দেন। দোকানদার রেগে বলে, এটাই শেষবারের মতো দিচ্ছি, কালকে টাকা পরিশোধ না করলে বাকিতে সদাই দেওয়া একদমই বন্ধ। এরপর লোকটি কোকের বোতলগুলো নিয়ে বাড়িতে আসলেই তার মেয়েরা তাকে বাবা বলে জড়িয়ে ধরে। কোকগুলো দেখে মেয়ে দুটো অনেক খুশি হয়ে যায়। তো সবাই মিলে রাতে খাবার খেতে বসলে বাচ্চা মেয়ে দুটো বলে, মা আজকে মুরগির মাংস রান্না করেছ? ওয়াও! আচ্ছা মা, আজকে কি কোনো অনুষ্ঠান আছে যে বাবা আমাদের জন্য কোক নিয়ে এসেছে? তুমি এতদিন পর আমাদের জন্য মাংস রান্না করেছ? তাদের দুজনের কথা শুনে তাদের বাবা মা দুজনের মুখের দিকে তাকিয়ে থাকে। এরপর বাবা বলে, হ্যাঁ মা, আজকে অনেক বড় অনুষ্ঠান আছে, আর যে অনুষ্ঠান আমরা কোনোদিন উদযাপন করিনি। এরপর সিন পরিবর্তন হয় সেই ভদ্রলোকের বোনের বাড়িতে, যার নাম লক্ষ্মী। সে আর তার স্বামী শাড়ি বোনার কাজ করে। তো লক্ষ্মী কাজ করার সময় তার স্বামী এসে বলে, তোমার ভাই নাকি একটু অসুস্থ, চিঠিতে শুনলাম জ্বর হয়েছে। আচ্ছা শোনো, এত ঘাবড়ে যেও না, কালকেই আমরা দেখতে যাব। এরপর এরা ভাইয়ের বাড়িতে গিয়ে দেখে তার ভাই সহ পুরো পরিবারের নিথর দেহ পড়ে আছে। মানে গতকাল রাতে তারা খাবারে বিষ মিশিয়ে আত্মহত্যা করেছে। আর লক্ষ্মীর একটাই ভাই ছিল। চোখের পলকে এই ভাইয়ের পুরো পরিবার ধ্বংস হয়ে যাওয়াতে লক্ষ্মী অনেক বেশি কষ্ট পায়। এরপর ভাইদের সৎকার কাজ শেষ করে তারা বাড়িতে চলে আসে। তো লক্ষ্মীর মনটা ভীষণ খারাপ থাকলে তার ছেলে পাশে এসে বসে। ছেলেটার নাম মাল্লেশাম। তো মাল্লেশাম মাকে বলে, আচ্ছা মা, মামা কেন মারা গেল? তার মা বলে, মামা খুব ভালো মানুষ ছিল বাবা। তোর মামি অসুস্থ থাকার পর তোর মামা মামিকে সুস্থ করতে অনেক টাকা ঋণ করে ফেলে, আর তাতেই ভাইটা আমার অনেক ঋণী হয়ে যায়। এই ঋণ থেকে বাঁচতেই তোর মামা সবাইকে নিয়ে আত্মহত্যা করে। এরপর মাল্লেশাম বলে, ছোট বোন বুঝছি তো কোনো ঋণ করেনি, তাহলে ওকে কেন মরতে হলো? এ কথার আর কোনো উত্তর দিতে পারে না লক্ষ্মী। এরপর মাল্লেশাম বলে, মা তুমিও যদি কখন অনেক ঋণী হয়ে যাও তাহলে কি আমাকেও তোমার সঙ্গে মরে যেতে হবে? এই কথা শুনে লক্ষ্মী কাঁদতে কাঁদতে ছেলেকে জড়িয়ে ধরে বলে, বাবা আত্মহত্যা কোনো সমাধান না, আমি কখনো এই কাজ করব না। তোর মামা এটা অন্যায় করেছে, কিন্তু তোর মামা যে এত ঋণী ছিল সেটাও আমাদের কখনো জানায়নি।
যে আমরা কিছু করতে পারবো কিনা। আমরা যত কষ্টেই থাকি না কেন বাবা, আমাদের ঠান্ডা মাথায় বুঝে শুনে তার মোকাবেলা করতে হয়, জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকতে হয়। তুই আর কখনো এসব কথা বলবি না বাবা। এর পরদিন সিন রাঘবের কাছে আসলে দেখা যায় খদ্দের সেই শাড়িগুলো বুঝে নিতে এসেছে, কিন্তু শাড়ি বুনতে বুনতে লক্ষ্মীর হাতে অনেক ব্যথা হওয়ার জন্য সবগুলো শাড়ি সে ঠিক মতো তৈরি করতে পারেনি। আর যা শুনে ওই লোকটি খুব রেগে যায় আর বলতে থাকে, তোমার স্ত্রীর হাতে ব্যথা সেটা তো আমি বুঝলাম, কিন্তু আমার ক্লায়েন্ট তো আর এটা বুঝবে না। যাই হোক, যে কটা কাজ করেছো সে কয় টাকাই পাবে। রাঘব পুরো টাকাটা দেওয়ার জন্য রিকোয়েস্ট করলে লোকটি আর শোনে না, বলে পরের বার শাড়িগুলো তাড়াতাড়ি দিয়ে দিবে আর তখন পুরো টাকা পাবে। এটা বলেই সে চলে যায়। রাঘব মন খারাপ করে ঘরে এসে লক্ষ্মীকে বলে, এত সব কাজ করার পরেও আমাদের যা টাকা আসে সেটা দিয়ে আমাদের খাওয়া খরচ আর জুটবে না মনে হয়। মাল্লেশ্যামকেও এখন থেকে আমাদের সঙ্গে কাজে হাত দিতে হবে, নইলে আমাদের না খেয়ে মরতে হবে। এরপর সিন চলে যায় মাল্লেশ্যামের বারান্ত জীবনে সুন্দর কিছু স্মৃতিতে, যেখানে মাল্লেশ্যাম ছুটে বেড়ায়, দৌড়ায়, খেলে, আনন্দ করে, পড়াশোনা করে, খুব সুন্দর করে ছোটবেলার সময়গুলো পার করছিল। এর মধ্যেই আবার বন্ধুদের সাথে ঝগড়া লেগে যায় মার্বেল খেলা নিয়ে। তো এখানে বীরপ্রতাপ নামে তার এক বন্ধুর সাথে মার্বেল খেলা নিয়ে অনেক মারামারি লেগে যায়। আর সারা গ্রামে একমাত্র বীরপ্রতাপদের বাড়িতেই টিভি ছিল। আর এই মারামারির জন্য পরদিন বীরপ্রতাপ তার বাড়িতে আর মাল্লেশ্যামকে টিভি দেখতে দেয় না। যাই হোক, তো সকালে মাল্লেশ্যাম তার বাবার কাছে এসে বলে, বাবা আমাকে কিছু টাকা দাও না বই কেনার জন্য। রাঘব বলে, আরে আমাদের জীবনই চলছে না, আর আমি তোকে বই কিনে দিব কিভাবে, যা গিয়ে কাজ কর। এটা শুনে মাল্লেশ্যাম কষ্টে কান্না করে দিলে রাঘব খুবই রেগে যায়। তাই মাল্লেশ্যাম দৌড়ে মাকে বলে, মা বাবা আমাকে এত বকে কেন, আমার খুব কষ্ট লাগছে। তার মা তাকে আলাদা রুমে গিয়ে বোঝাতে থাকে, শোন বাবা, বাবা তোকে খুব ভালোবাসে, জানিস তো ছোটবেলায় একদিন তোর খুবই জ্বর হয়েছিল, তারপর টানা 3 দিন তোর বাবা শিবের কাছে তোকে ভিক্ষে চেয়েছিল, আর তুই তখন সুস্থ হয়ে গিয়েছিলি। বাবার মনটা একটু খারাপ আছে তো তাই তোকে একটু বকেছে, কষ্ট পাস না। আচ্ছা এই দেখ, এইভাবে সুতোর কাজ করতে হয়, এইভাবে সুতো গেথে তারপর শাড়ি বুনতে হয়। পরদিন মাল্লেশ্যামের স্কুলের স্যার তাদের বাড়িতে এসে বলে, রাঘব তোমার ছেলে স্কুলে যাচ্ছে না কেন? রাঘব বলে, স্যার আমাদের তো জীবনই চলছে না, কি করে ওকে স্কুলে পাঠাবো? স্যার বলে, এটা ঠিক না, যেভাবে সংসার চলছে চলুক না, কিন্তু তোমরা ওকে স্কুলে পাঠাও। এরপর স্যার মাল্লেশ্যামকে ডেকে একটা ডিকশনারি উপহার দেয়, বলে এখানে অনেকগুলো ইংরেজি শব্দ আছে, তুই প্রতিদিন এগুলো পড়বি বাবা। এই বলে আশীর্বাদ দিয়ে স্যার সেখান থেকে চলে যায়। আর এইদিকে শাড়ি বুনতে বুনতে ছোট্ট মাল্লেশ্যাম বড় হয়ে যায়, কিন্তু ঠিক মতো সে আদৌ শাড়ি বোনার কাজ পারে না। তো একদিন কাজ করতে করতে লক্ষ্মীর হাতে খুব ব্যথা করছিল, তাই মাল্লেশ্যাম মায়ের হাতে মালিশ করতে করতেই তার বন্ধুরা এসে ডাক দেয় যে, এই মাল্লেশ্যাম, পাঞ্জিদের বাড়িতে নাকি ফ্যানটা নষ্ট হয়ে গেছে, আয় তো ফ্যানটা ঠিক করতে হবে। এরপর বন্ধুরা মিলে পণ্ডিতি করতে গিয়ে ফ্যানটা ঠাস করে নিচে ফেলে দেয়। আর যা দেখে পাঞ্জির দিদা বলে, হারাম জাদা, আমারই তো একটু পরে মেরে ফেলতি, অকর্মার ডেকিরা সব, যা বেরো এখান থেকে। দিদির এই বকাঝকা শুনে সবগুলো দৌড়ে বাইরে বেরিয়ে যায়। আর বাইরে গিয়েই দেখে প্রিয় নায়কের মুভির পোস্টার, আর যেই মুভি দেখার জন্য প্রচুর কষ্ট করে লাইন ধরে তারা টিকিট জোগাড় করে। আর ঠিক সেখানেই একটা মেয়েকে দেখে মাল্লেশ্যামের মনের ভেতর ছ্যাদ করে ওঠে। সামনে গিয়ে বলে, আচ্ছা তুমি ভদ্রেশ্বর আঙ্কেলের মেয়ে না? তোমাকে দেখে একটু একটু চেনা চেনা লাগছিল, তো কেমন আছো তুমি? অনেক ছোটবেলায় দেখেছি তোমাকে। তো মেয়েটির নাম থাকে পদ্মা। এরপর বলে, হ্যাঁ, আর তখন তুমি নিজেও অনেক ছোট ছিলে। এটা শুনে তো পাঞ্জি হেসে দেয়। এরপর বলে, আমাদের 2টা টিকিট এনে দাও না। টিকিট নাকি শেষ হয়ে গেছে, কি আর করার, এক দেখাতেই যাকে পছন্দ হয়েছে তার কথা কি আর ফেলা যায়? তাই মাল্লেশ্যাম ইশারাতে আবুকে বলে, প্লিজ দে না 2টা ম্যানেজ করে। আবু বলে, না ভাই, সম্ভব না। আর কি, বেচারা বীর পুরুষের মতো টিকিট আনতে গেলে সবাই তাকে কাপুরুষের মতো ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেয়। বেচারার এই অবস্থা দেখে আবুর একটু মায়া লাগে, তাই বলে, এই নে 2টা টিকিট। মাল্লেশ্যাম তো পুরো খুশি হয়ে যায়, কিন্তু আবু বলে, আবে সালা, দাঁড়া দাঁড়া, এটা তোর খুশির জন্য দেই নাই, ওই যে তোর আঙ্কেলের মেয়ের পাশে যে মেয়েটা ছিল ওই সুন্দরীর জন্য দিছি। আর হ্যাঁ হ্যাঁ, হলে কিন্তু আমার জানেমানের খেয়াল রাখবি। আর শোন, তোর এই আঙ্কেলের মেয়েকে বলবি তার বান্ধবীকে আমার জোশ লেগেছে, আমার মনের কথাটা যেন তাকে বলে দেয়। তো মেয়েটার নাম বানি। আর এইদিকে সিন ডিরেক্ট চলে আসে সিনেমা হলে। তারা সবাই মুভি দেখতে দেখতে মাল্লেশ্যামের মাথায় একটা বুদ্ধি আসে যে এখন যদি চিপস নিয়ে আসি তাহলে পদ্মা একদম পটে যাবে। যেই ভাবা সেই কাজ, জোরে মাল্লেশ্যাম বাইরের দিকে বলতে থাকে, এই আবু, তোর জানেমান চিপস খেতে চেয়েছে রে। বেচারা আবু শোনার পর মাল্লেশ্যামকে এইভাবে খাবার সাপ্লাই দেয়।
আবার বলে, আবে শোন, এই যে চিপসগুলো দিচ্ছি একটাও তুই খাবি না, তাহলে তোর খবর আছে, সব আমার জানেমানকে দিবি, মনে থাকে জানি। এরপর সবাই খেতে খেতে মুভিটাই শেষ হয়ে যায়। তো বাইরে বের হলে আবু মারলেশামকে বলে, কিরে তুই কি বাণীকে বলেছিলি যে আমি ওর জন্য চিপস এনেছিলাম? মারলেশাম বলে, আরে পদ্মা খাইছে সব। এরপর আবার বলে, তুই কি ওকে বলেছিলি যে আমি তোর বন্ধু? মারলেশাম বলে, না, তবে পদ্মা হয়তো জানতে পারে। এটা শুনে আবু খুব রেগে বলে, আবে সালা, মাল খেয়েছিস নাকি? খালি পদ্মা 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 করে যাচ্ছিস। আমি বলি চিপসের কথা, তুই বলিস পদ্মার কথা। আমি বলি বাণীর কথা, তুই বলিস পদ্মার কথা। আরে পাঞ্জি, বলতো সত্যি করে, পদ্মা বেশি সুন্দর না আমার বাণী বেশি সুন্দর? বেচারা পাঞ্জি বলে, আমার ঠাকুমা চাল বিক্রি করে কিছু টাকা দিয়েছিল, আর সেই টাকা দিয়ে আমি টিকিট কিনে তোদেরকে দিছি। আমি যেখানে মুভিটাই দেখতে পারলাম না, আর তোরা এইসব নিয়ে কথা বলছিস। আবে টাকা দিয়ে টিকিট কিনে দিলাম আমি, আর তার ক্রেডিট নিতেছে আবু। আবার মুভি দেখলি শুধু তুই। আমার দিদা যদি এটা জানতে পারে না, আমাকে আর আস্ত রাখবে না। তো আড্ডাবাজি শেষ করে যে যার বাড়িতে চলে যায়। এরপর মারলেশাম ঘরে এসে দেখে তার মায়ের হাতে প্রচন্ড ব্যথার জন্য তার বাবা ডাক্তার এনেছে বাড়িতে। ডাক্তার হাতে চেক আপ করে বলে, আপনি আর কাজ করতে পারবেন না, আপনার ডান হাতের কবজির হাড়গুলো একদম ক্ষয় হয়ে গেছে। যদি এই হাত দিয়ে আরো কাজ করেন তাহলে হাতটাই কেটে বাদ দিতে হবে। বেচারি সংসার চালানোর জন্য বলে, আরে ডাক্তার সাহেব, সমস্যা নাই, আমার হাতে একটু পেঁয়াজের রস দিলেই ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। মারলেশামের বাবা একটু বেশি চিন্তা করে তো, তাই আপনাকে ডেকে এনেছে। আসলে আমাদের মাগুলো বোধহয় এমনই হয়, সংসারের জন্য খাটতে খাটতে পুরো জীবনটাই ক্ষয় করে ফেলে। যাই হোক, ঘরে মারলেশামের বাবা তার মাকে বলে, তোমাকে আর কাজ করতে হবে না, যত কষ্টই হোক না কেন আমি সংসারটা চালাবো। লক্ষ্মী বলে, আরে তুমি এত চিন্তা করো না, যেভাবে যাচ্ছে জীবন সেভাবেই যাক না। ছেলেটা বড় হয়েছে, সংসারের খরচও বেড়েছে, আমি যতদিন পারবো চালিয়ে নিব। তাদের এই কথাগুলো মারলেশাম বাইরে থেকে শুনতে পায়, আর মারলেশাম অনেক বেশি কষ্ট পায়। রাস্তায় চলতে চলতে ভাবতে থাকে, মা অনেকটা অসুস্থ হয়ে গেছে, বাবারও বয়স হয়ে যাচ্ছে, এখন থেকে আমার নিজেকে কিছু একটা করতেই হবে, সংসারের হালটা আমাকেই ধরতে হবে। এসব কথা ভাবতে ভাবতে মায়ের শাড়ি বুননের কাছে গিয়ে তাকালে হঠাৎই তার মাথায় একটা বুদ্ধি আসে। সে দৌড়ে বন্ধুদের কাছে গিয়ে বলতে থাকে, দোস্ত, মায়ের কষ্ট কমানোর জন্য একটা মেশিন বানানোর কথা ভাবছি। শোন, কাঠের গুণন সরঞ্জামের মতো একটা মেশিন তৈরি করব, যার পাশে 40টা পিন থাকবে। এরপর একটা দণ্ড দিয়ে সুতা ঢোকাবো, আর আরেকটা দিয়ে চাকা ঘোরাবো। যখনই চাকাটি ঘুরবে তখন সুতাগুলো মুড়তে থাকবে আর এদিক ওদিক পড়তে থাকবে। এর সাথে একটা মোটর লাগালেই সারাক্ষণ চলতে থাকবে, কিন্তু এর জন্য অনেক টাকা দরকার দোস্ত। আইডিয়াটা শুনে তার বন্ধুরা খুব খুশি হয়ে যায়, আর আবু সাথে সাথে বলে, টাকার জন্য চিন্তা করিস না, আমি ম্যানেজ করে দেব। এরপর আবু পরিচিত এক ব্যবসায়ীর কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে মারলেশামকে দেয়, আর ধীরে ধীরে মেশিনটা বানানোর জন্য মারলেশাম জান লাগিয়ে দেয়। এরপর সিন চলে আসে গ্রামের এক বৃদ্ধের বাড়িতে, যেখানে তার কাছ থেকে সব শস্য জোর করে নিয়ে যাচ্ছে বীরপ্রতাপ। আর এই সেই ছেলে যাকে ছোটবেলায় আমরা মারলেশামের সঙ্গে মারামারি করতে দেখেছিলাম। তো বীরপ্রতাপের কাছে এই কাকু কিছু টাকা ধার নিয়েছিল, কিন্তু সঠিক সময় টাকাগুলো শোধ করতে না পারায় এই কাকুর জমির সব শস্য জোর জবরদস্তি করে নিয়ে যাচ্ছে বীরপ্রতাপ। আর এই প্রতিবাদ করতে গেলে মারলেশামকে বীরপ্রতাপ বলে, তাহলে তুই সব টাকা পরিশোধ কর। এ কথা শুনে মারলেশামের মুখে আর কোনো কথা থাকে না, কারণ তার তো নিজেরই মেশিন তৈরি করার জন্য টাকা নেই। তখন মারলেশাম সেই আঙ্কেলের কাছ থেকে জানতে পারে যে তার স্ত্রী শাড়ি বোনার কাজ করত, কিন্তু হাতে ক্ষয় হয়ে যাওয়াতে আর কাজ করতে পারছে না, তাই সংসারও আর চলছে না। এই জন্যই বাধ্য হয়ে বীরপ্রতাপের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, আর যার পরিণাম আজকের এই ঘটনা। বেচারার এই কথা শুনে মারলেশাম প্রচন্ড কষ্ট নিয়ে বলে, যেভাবেই হোক মেশিনটা আমি তৈরি করবই, এটা করতে পারলে গ্রামের আর কারো কোনো কষ্ট থাকবে না। এরপর মারলেশাম সেখান থেকে বাড়িতে আসলে দেখে গ্রামের কিছু লোকজন তার বাবার সঙ্গে কথা বলছে, আর সেই কথাটা মারলেশামের বিয়ের বিষয়ে। সবাই হঠাৎ করেই বলতে থাকে, আচ্ছা তুই যা ইচ্ছে তাই কর, কিন্তু আগে বিয়েটা কর। মারলেশাম বলে, আমি বিয়েটি করব না এখন, আগে আমি তোমাদের কষ্ট কমাতে চাই মা। মারলেশামের বাবা বলে, আচ্ছা তাহলে আর কি, পদ্মার বাবাকে না করে দেই। পদ্মা নামটা শুনতেই যেন রীতিমতো অবাক হয়ে যায় মারলেশাম, বলে, কোন পদ্মা? আমি পালঙ্ক সাজাইলাম গো ফুলের মালা দিয়া। মানে পদ্মা আর মারলেশামের বিয়ে হয়ে যায়। এরপর আর কি, নয়া বিয়ে, দুষ্টু মিষ্টি রোমান্স, লুতুপুতু না করলে কি আর বিয়ে করা সম্পূর্ণ হয়? না না, আর ঠিক তাই হয়।
ভোরে দুষ্টামি করতে গিয়ে বাবার সামনে ধরা পড়ে যায়, আবার মার সামনেও লজ্জায় পড়ে যায়। লুকিয়ে লুকিয়ে কাপড় চোপড়ের নিচ দিয়েও তাদের টুনাটুনি সংসার চলতে থাকে। যাকগে, এসব লুতুপুতুর কাহিনী বাদ দিয়ে চলেন সামনের ঘটনায় যাই। তো এমনই একদিন পদ্মা কুয়া থেকে জল তোলার সময় হাতে খুব ব্যথা পায়। এটা মাল্লেশ্যামকে জানালে বলে, আমি মাত্র 6 মাস ধরে এই শাড়ি বোনার কাজটি করছি সোনা, আর তাতে আমার কাঁধে প্রচন্ড ব্যথা করে। কিন্তু দেখো, মা এত বছর ধরে করছে, তাহলে তার কত পরিমাণে ব্যথা হয়। মাল্লেশ্যাম বলে, চিন্তা করো না পাখি, আমি সবার কষ্ট দূর করে দেব। মেশিনটা একটু তৈরি করতে সময় দাও আমাকে, এখন শুধু কিছু টাকার প্রয়োজন আমার। তখন পদ্মা বলে, আমার কাছে অনেকগুলো টাকা আছে। মাল্লেশ্যাম বলে, কত টাকা আছে তোমার কাছে? পদ্মা বলে, 500 টাকা। এটা শুনে মাল্লেশ্যাম হেসে দেয় আর তার বোকা মিষ্টি বউয়ের গালে একটা চুমু দেয়, কারণ এই অবুঝ মেয়ে 500 টাকাকে অনেক বেশি কিছু মনে করে ফেলেছে। এরপর মাল্লেশ্যামের জান প্রাণ দিয়ে তৈরি করা মেশিনটার কাজ প্রায় শেষের দিকে চলে আসে। এটা সে দৌড়ে তার বন্ধুদের কাছে এসে বলতেই তার বন্ধুদের কোনো রিয়েকশন নাই, উল্টো বলতে থাকে, আরে বেটা, তুই যাদের কাছ থেকে ঋণ নিছিস তারা আমাদেরকে এসেও বকাবকি করে, তুই কি ধার শোধ করবি না নাকি? মাল্লেশ্যাম বলে, আরে ভাই, করবো তো, মরে তো যাই নাই। সবাই যদি আমাকে এরকম প্রেশার দেয় তাহলে আমি কই যাব বলতো? তোদের কাছে একটু ভালো সময় কাটানোর জন্য আসছিলাম। আর তোরা? এরপর পাঞ্জি বলে, তোর কাছ থেকে তো কবে থেকেই শুনছি এই কাজ শেষ পর্যায়ে, এখনো তো কিছুই করতে পারছিস না। এরকম দিবা স্বপ্ন দেখা বন্ধ কর। মাল্লেশ্যাম রেগে বলে, স্বপ্নই যদি না দেখি তাহলে সেটা বাস্তবে পূরণ করবো কেমনে? পাঞ্জি রেগে বলে, সবার স্বপ্ন দেখা ঠিক আছে, কিন্তু তোর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। মাল্লেশ্যাম একটু কষ্ট নিয়ে বলে, কালকে সকালে মেশিনটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে, তোদের দাওয়াত রইল, আসিস। এই বলে রেগে সেখান থেকে চলে যায়। পরদিন সবাইকে নিয়ে যখন মেশিনটা উদ্বোধন করতে যাবে তার একটু পরেই মোটর বিস্ফোরণ হয়ে যায়। মাল্লেশ্যাম তো অবাক হয়ে যায় আর বলতে থাকে, কালকে রাতে এটা ঠিক মতো চলছিল, কিন্তু এখন কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝলাম না। এরপর বেচারা মন খারাপ করে নদীর পাড়ে বসে থাকে। এত কষ্ট করে এত সময় নিয়ে এটা তৈরি করলো, অথচ এক মুহূর্তেই ধ্বংস হয়ে গেল। এরই মধ্যে মাল্লেশ্যাম মনে জেদ নিয়ে আবার কাজ শুরু করে দেয়। আর তখন হঠাৎই বাড়িতে ওই লোকটি আসে যার কাছ থেকে মাল্লেশ্যাম ধার নিয়েছিল। তো লোকটি বলে, তোর ঋণের পরে সুদের হার আরো বেড়ে গেছে, যদি দিতে না পারিস তাহলে তোর বউকে দিয়ে দে। এটা শুনে মাল্লেশ্যাম তো ভীষণ রেগে তাকে মারতে যায়। এরপর লোকটি বলে, টাকাটা তাড়াতাড়ি দিয়ে দিবি, নইলে খবর আছে। তো লোকটি চলে গেলে মাল্লেশ্যামের বাবা বলে, ছি, আমি কখনো ভাবতে পারিনি আমার বাড়িতে কেউ ঋণের জন্য এসে এরকম ভাবে কথা বলবে। তোর জন্য আমার লজ্জা হচ্ছে। আমি এত কষ্ট করে সংসারটা এই পর্যন্ত নিয়ে আসছি, আর তুই কিনা আমাদের ঋণের মধ্যে ফেলে দিলি। এই বলে তার বাবা এক বুক কষ্ট নিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে মাল্লেশ্যাম মন খারাপ করে ঘরের এক কোণে বসে থাকলে পদ্মা তার জন্য জল নিয়ে আসে। বেচারা মনে কষ্ট নিয়ে বলতে থাকে, এই প্রথম আমার বাবা মা আমাকে তিরস্কার করলো পদ্মা। পুরো গ্রামের লোক জানে আমার মেশিনটা তৈরি করতে গিয়ে তা পুড়ে গেছে। এখন কেউ টাকা দিতে চায় না, তবে যাই হোক না কেন আমি ঠিকই নতুন মেশিন তৈরি করবই। তো যেহেতু গ্রামের আর কেউ তাকে টাকা দিতে রাজি হচ্ছে না, তাই সে বাধ্য হয়ে বীরপ্রতাপের কাছে যায় কিছু টাকা ধার নেওয়ার জন্য। তখন বীরপ্রতাপ তাকে উপহাস করে বলে, পুরো গ্রামের লোকের কাছ থেকে মনে হয় টাকা নিয়েছিস, এখন আমিই বাকি আছি। আচ্ছা ঠিক আছে, শোন, আমি তোকে দিব, তবে একটা শর্তে। ছোটবেলায় তুই আমাকে মার্বেল খেলা নিয়ে খুব মেরেছিলি, এখন আমার পা ছুঁয়ে তোকে ক্ষমা চাইতে হবে, তাহলে আমি তোকে টাকাটা ধার দেব। এই কথা শুনে মাল্লেশ্যাম প্রচন্ড অপমান বোধ করে সেখান থেকে টাকাটা না নিয়েই চলে আসে। তো বাড়িতে এসে দেখে পদ্মা সেজেগুজে রেডি হয়েছে, মন্দিরে পুজো দিতে যাবে বলে। তখন মাল্লেশ্যাম তাকে ডেকে বলে, পদ্মা, তোমাকে একটা কথা বলি। পদ্মা বলে, হ্যাঁ বলো। মাল্লেশ্যাম বলে, তোমার গয়নাগুলো আমাকে দেবে? আমি বন্ধক রেখে কিছু টাকা নেব, বিশ্বাস করো তোমার গহনার কিচ্ছু হবে না। আমি ওই টাকাটা নতুন মেশিন তৈরি করার কাজে লাগাবো। জানো, গ্রামের কেউ আমাকে টাকা দিতে চাচ্ছে না, তুমি তো জানো আমি পারবো, তাই না? পদ্মা সঙ্গে সঙ্গে বলে, না, আমি গহনাগুলো দিতে পারবো না। আমার বাবা অনেক কষ্ট করে আমাকে গয়নাগুলো দিয়েছে, আমি কোনোভাবেই সেগুলো তোমাকে দিতে পারবো না। মাল্লেশ্যাম বলে, আরে আমি তো আর নেশা করার জন্য তোমার গহনাগুলো চাচ্ছি না। কিন্তু তারপরও পদ্মা দিতে রাজি হয় না। মাল্লেশ্যাম মনে অনেক কষ্ট নিয়ে বলে, তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নাই। এ কথা শুনে পদ্মা রেগে বলে, মরতে চাইলে মরে যাও, কিন্তু আমাকে দোষী করে মরে যেও না। হঠাৎ আচমকা এরকম কথা বলে পদ্মা যেন হতভম্ব হয়ে যায়, কারণ পদ্মা আত্মহত্যার কথা শুনলেই রেগে যেত। মাল্লেশ্যামকে অনেক বোঝায় যে প্লিজ সোনা, রাগ করো না, আমি আত্মহত্যাকে অনেক ভয় পাই,
তাই রেগে মুখ ফসকে এরকম কথা বের হয়ে গেছে। কিন্তু মারলেশাম রাগে দুঃখে ক্ষোভে অপমানে বাড়ি থেকে বের হয়ে যায়। সারা রাত হয়ে যায়, মারলেশাম তারপরও বাড়িতে ফিরে আসে না। সবাই তো অনেক চিন্তায় পড়ে যায়। তার বাবা বন্ধুরা সবাই মিলে খুঁজতে থাকে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও মারলেশামকে আর খুঁজে পায় না। এইদিকে ঘরের মধ্যে মারলেশামের জন্য পদ্মা যখন কান্না করতে থাকে, তখন তার বিয়ের আগের সময়গুলোর কথা মনে পড়ে যায়, যখন মারলেশাম তাকে দেখতে গিয়েছিল আর তার বাবা মাকে বলেছিল, আমার পদ্মাকে অনেক পছন্দ হয়েছে, কিন্তু আমি কোনো যৌতুক চাই না, আপনারা তাকে জিজ্ঞাসা করুন যে আমাকে তার পছন্দ হয়েছে কিনা। পদ্মা তখন একটু লজ্জা পেয়ে বলে, হ্যাঁ আমারও পছন্দ। সেই আগের সুন্দর স্মৃতির কথা মনে পড়ে গেলে পদ্মা খুবই কষ্ট পায়। আর এইদিকে সবার কাছ থেকে এত তিরস্কার পেয়ে মারলেশাম মৃত্যুর জন্য নদীর সামনে যায়। আর সে যখনই ঝাঁপ দেবে তখনই তার মামার কথা মনে পড়ে যায়, যে ছোটবেলায় মামা মানসিক চাপে পড়ে পরিবারের সবাইকে নিয়ে আত্মহত্যা করেছিল। মনে পড়ে যায় যে তার মা তাকে কত কষ্ট করে বড় করেছে। তার মা তাকে বলেছিল আত্মহত্যা কোনো সমাধান না, লড়াই করে বেঁচে থাকার নামই জীবন। মনে পড়ে যায় বিয়ের আগে পদ্মার বাবা জানতে পেরেছিল মারলেশাম একটা মেশিন তৈরি করার জন্য অনেক ঋণী হয়ে গেছে। একথা শুনে পদ্মার বাবা মারলেশামের সঙ্গে তার মেয়েকে বিয়ে দিতে চায় না। কিন্তু তখন পদ্মা বলেছিল তার তো ঋণ আর সারা জীবন থাকবে না, আমি ওকে ভালোবেসেছি আর আমি ওকেই বিয়ে করতে চাই বাবা। এত শত মানুষের ভালোবাসার কথা চিন্তা করে মারলেশাম আর আত্মহত্যা করতে পারে না। তখন সে বাড়িতে চলে আসলে মা তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। সবাই জিজ্ঞেস করলে বলে, এই তো মনটা ভালো লাগছিল না মা, তাই একটু একা ছিলাম, তোমরা চিন্তা করো না, এই তো আমি ঠিকই আছি। এরপর তার স্ত্রীর সামনে গিয়ে বলে, আমি তোমাকে কোনো সুখ দিতে পারি নাই পদ্মা, জানো আমি অনেকবার চেয়েছি আমার মাথায় যেন এই মেশিনটা তৈরি করার চিন্তা ভাবনা আর না আসে, কিন্তু বারবার মেশিনটার চিন্তা ভাবনাই আমাকে অন্য কোনো কাজ করতে দিচ্ছে না। আমি একদমই হতাশ হয়ে পড়েছি, কেউ আমাকে বিশ্বাস করে না পদ্মা, কেউ আমাকে বোঝে না। তখন পদ্মা তার গহনাগুলো বের করে দিয়ে বলে, দেখো। মারলেশাম তো অবাক হয়ে যায়। পদ্মা আবার বলে, আমার বাবা অনেক কষ্ট করে খুব যত্ন করে আমাকে এই গহনাগুলো দিয়েছে, আমি তোমাকে একটা বছর সময় দিচ্ছি, তুমি দয়া করে আমার গহনাগুলো ফিরিয়ে দিও। মারলেশাম খুশি হয়ে বলে, এবার দেখো আমি পুরো দমে কাজ করব, তুমি চিন্তা করো না পদ্মা, আমি মেশিনটা তৈরি করে তোমাকেই প্রথমে দেখাবো, এর পরপরই আমি তোমার গহনাগুলো ছাড়িয়ে এনে ফিরিয়ে দিব। এরপর পদ্মা বলে, এই গ্রামের লোক তোমাকে কোনোভাবে ভালো করে কাজ করতে দিবে না সোনা, চলো না আমরা শহরে চলে যাই, সেখানে গিয়ে তুমি একটা কাজ করবে আর তার পাশাপাশি মেশিনটা তৈরি করবে। তার এই কথা শুনে মারলেশামও রাজি হয়ে যায়। তো তারা অচেনা অজানা শহরে এসে ছোট্ট একটা রাজপ্রাসাদ ভাড়া নেয়। এবার শুরু হয় তাদের নিজেদের ছোট্ট টুনাটুনির সংসার। মারলেশাম অটো ড্রাইভারের কাজ করে আর পদ্মা ঘরে সেলাই মেশিনের কাজ শিখে। এরপর তাদের খুনছুটির মধ্যে দিয়ে সংসারটা ভালোই চলতে থাকে। তো এমনই একদিন অটো চালানোর সময় এক মাতাল মারলেশামের গাড়িতে ওঠে আর বলে, এই হিরো আমাকে মাধবপুরে নামিয়ে দে। আর জানিস তো সেখানকার মেয়েরা আমার জন্য পুরো পাগল। আরে শোন শোন, ক্লাস 7-এ পড়ে লক্ষ্মী, ক্লাস 10-এ পড়ে পদ্মাজা, ইন্টারে পড়ে ইন্দ্রাজা। কিরে তুই কি আমার কথা শুনছিস? বেচারা শান্তশিষ্ট মারলেশাম বলে, হ্যাঁ হ্যাঁ। এরপর মাতাল আবার বলে, শোন শোন এখনো শেষ হয়নি, ডিগ্রিতে পড়ে দুর্গা। আরে তুই কি অবাক হচ্ছিস? এত অবাক হওয়ার কিছু নাই, মেয়েরা আমার জন্য পুরো ফিদা। আরে ব্যাস ব্যাস থাম থাম, মাধবপুরে চলে আসছি। এরপর গাড়ি থেকে নামার আগে আবার বলে, এই হিরো তুই কি আমার প্রেমের গল্পটা শুনছিস? মারলেশাম বলে, হ্যাঁ শুনছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার গার্লফ্রেন্ডের নামগুলা ঠিকভাবে বল। শোন শোন, সবগুলা নাম ঠিক বলতে পারলেই তোকে ভাড়া দিব, আর নইলে পাবি না। বেচারা তো পুরো পড়েছে নসিবতে, কি আর করার, ভাড়া পাওয়ার জন্য পরে একে একে বলে, একজনের নাম লক্ষ্মী, আরেকজনের নাম ইন্দ্রাজা, আর আরেকজন দুর্গা। এরপর মাতাল বলে, আবে সালা তুই আর ভাড়া পাবি না, আমার জান পাখির নামই তো ভুলে গেছিস। আরে পদ্মাজা পদ্মাজা, যারে দেখলে আমার মনের ভেতর কেমন জানি করে, আর তুই ওর নামটাই ভুলে গেলি, যা ভাড়া পাবি না। এরপর মাতাল চলে গেলে মারলেশাম মন খারাপ করে চলে যেতে থাকলে তখন আবার পেছন থেকে এসে বলে, এ হিরো তুই কি গাধা নাকি? এত ভালো হলে দুনিয়ায় চলতে পারবি না রে, দুনিয়ায় চলতে পারবি না। আরে বেটা আমি মাতাল হতে পারি কিন্তু আমি সৎ মানুষ, এই নে তোর ভাড়া।
আরে শোন, এই শহরে এত ভালো হতে যাস না, বুঝলি, ধ্বংস হয়ে যাবি। আবার বলতে থাকে, আরে তুই কেমনে আমার পদ্মাজারে ভুলে গেলি রে, আমার তো রাতে ঘুমই হারাম হয়ে গেল। এই বলতে বলতেই সেখান থেকে সে চলে যায়। যাই হোক, এর পরের দিন মাল্লেশাম একজন ফুল বিক্রেতাকে তার দোকানের সামনে নামিয়ে দিয়ে জিজ্ঞেস করে, স্যার, আমি যদি ফুলের ব্যবসা শুরু করতে চাই তাহলে কি আমি ঠিকমতো করতে পারবো, বা এখানে কি আমি লাভ করতে পারবো কিছু? লোকটি বলে, আরে বেটা, আমি গ্রাম থেকে এখানে খালি হাতে আসছিলাম, আর আজকে আমি ফুল বিক্রি করে এই শহরে 2টা ফ্ল্যাটের মালিক। যা যা শুরু করে দে, আস্তে আস্তে সবকিছুই পারবি। তো তার কথা মতো পরদিন মাল্লেশাম সাইকেলে করে ফুল বিক্রি করতে নেমে যায়, যেখানে আবার ওই শালা মাতালের সঙ্গে দেখা হয়ে যায়। কিন্তু এখন আজকে সে আবার একদমই সুস্থ। তো মাল্লেশামকে দেখে বলে, কিরে বেটা, তুই এখানে অটোর কাজ ছেড়ে দিয়ে এখন ফুলের ব্যবসা করছিস নাকি? মাল্লেশাম বলে, জি হ্যাঁ। এরপর হারামজাদা আবার বলে, আচ্ছা বলতো কিভাবে ফুলের ব্যবসা করতে হয়? মাল্লেশাম বলে, ফুল 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 ফুল। এটা শুনে ও তো হাসতে হাসতে শেষ। বলে, আরে ভাই, তুই এভাবে বললে তো মৌমাছিও তোর ফুলের মধু খেতে আসবে না, মানুষের কাছে ফুল বিক্রি করা তো দূরে থাক। আরে এত সহজ সরল থাকলে তো জীবনে কোনোদিনও উন্নতি করতে পারবি না। দেখ দেখ, আমাকে দেখ, ফুল বিক্রি করার সময় এইভাবে বলবি, এই ফুল লাগবে, ফুল, জবা ফুল, মালতী ফুল, সুগন্ধি ফুল, সুইট ফুল, তাজা ফুল, নতুন ফুল, এই ফুল লাগবে, ফুল। দেখিস একবার যদি মুখস্থ করে ফেলতে পারিস তাহলে তোর ফুলের ব্যবসা রকেটের গতিতে ছুটবে। আচ্ছা এখন বলতো, তুই যদি আইসক্রিমের ব্যবসা শুরু করিস তাহলে কিভাবে বলবি? মাল্লেশাম বলে, আইসক্রিম আইসক্রিম আইসক্রিম। আরে বেটা, আমি তো মদ না খেয়েও তোর কথায় মাতাল হয়ে যাচ্ছি। এভাবে বললে তো বড়রা দূরে থাক, বাচ্চা কাচ্চাও তোর কাছ থেকে আইসক্রিম নিবে না। শোন, এভাবে বলবি, আইসক্রিম আইসক্রিম কুল কুল আইসক্রিম, একবার খেলে ভুলবেন না, আমার কাছে আছে সেই আইসক্রিম, দামে কম মানে ভালো, মাল্লেশামের আইসক্রিম, এই আইসক্রিম আইসক্রিম। মাল্লেশাম তো ঠান্ডা মাথার মানুষ, বেচারা এসব কথা শুনে আচ্ছা ঠিক আছে বলে সেখান থেকে চলে আসে। এরপর তার কথা মতো ফুল বিক্রি করার চেষ্টা করে, কিন্তু একটা ফুলও বিক্রি হয় না। মানুষকে ডেকে ডেকে বললেও ফুল আর নিতে চায় না। বেচারা এবার সত্যি সত্যি অনেক কষ্ট পেয়ে রেগে গিয়ে ফুলগুলো ফেলে দেয়। তখন ছোট্ট একটা মেয়ে এসে তার কাছে ভিক্ষা চাইলে তাকে বাকি ফুলগুলো দিয়ে বাড়িতে চলে আসে। এরপর এদিকে আবার মাল্লেশাম ঘরে আসলে পদ্মা মজা করে বলতে থাকে, এই চায়ে চায়ে, গরম গরম চায়ে, এই জুই ফুল, জবা ফুল, শিউলি ফুল, আমার কাছে পাবেন তাজা তাজা ফুল। কিন্তু এরপরও দেখে মাল্লেশাম মন খারাপ করে আছে। তারপর বলে, আরে মনে হচ্ছে আমার প্রিয় স্বামীটার মনটা অনেক খারাপ। আরে রাগ করো না, তুমি তো কখনো ফুল বিক্রি করনি, তাই অভ্যস্ত না, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, মন খারাপ করো না। কিন্তু তুমি অটো চালানোর কাজ ছেড়ে দিলে কেন? মাল্লেশাম বলে, মিটার ব্যবহার করার পরেও আমার কোনো লাভ হচ্ছে না, কোনো অটোওয়ালাই মিটারের মানদণ্ড ব্যবহার করে না, কি করব বুঝে পাচ্ছি না, আমি ট্রলি অটো চালানোর কথা ভাবছি। তখন তার বউ বলে, আচ্ছা ঠিক আছে তাহলে তাই করো। তো পরদিন ট্রলি নিয়ে বের হলে দেখা যায় তার গাড়িতে মাল উঠাচ্ছেই তো উঠাচ্ছে, উঠাচ্ছেই তো উঠাচ্ছে, যার ফলে গাড়িটা প্রচুর ভারী হয়ে যায়। এরপর আর কি, যা হওয়ার তাই হয়। গাড়ি চালানোর এক পর্যায়ে গাড়ি একদম পেছন থেকে উল্টে যায়, সঙ্গে সঙ্গে মাল্লেশামের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। এরপর দেখা যায় হসপিটালে এসে তার বউ বলে, গাড়িটার একদম বেহাল দশা হয়ে গেছে, মালিক কি বলবে সেই ভয়ে আমার মনটা অনেক খারাপ লাগছে। মাল্লেশাম পদ্মাকে বলে, তুমি এইসব নিয়ে চিন্তা করো না, আমি সামলে নেব, তুমি সারা রাত এখানে জেগেছো, যাও বাড়িতে গিয়ে রেস্ট নাও, ডাক্তার বলেছে কালকের মধ্যে আমাকে ছেড়ে দেবে, আমি চলে যেতে পারবো, তুমি প্লিজ যাও। এরপর পদ্মা যেতে না চাইলেও তার স্বামীর কথায় রাজি হয়। তো হসপিটালে তারই সাথের ক্যাবিনের একটা লোক পড়াশোনা করছিল, যেটা দেখে মাল্লেশাম বলে, স্যার কি লিখছেন? লোকটি বলে, আমি ইলেকট্রিশিয়ানে পড়াশোনা করি। তো এখানে লোকটির নাম থাকে কিরণ। সে বলে, পেটের একটু সমস্যার জন্য এখানে এসে ভর্তি হয়েছি, কিন্তু কিছুদিনের মধ্যেই আমার পরীক্ষা, তাই আর কি অসুস্থতার মধ্যেও পড়াশোনা করছি। তো আপনি কিভাবে আসলেন এখানে? মাল্লেশাম বলে, আমি ট্রলি ড্রাইভার, অনেক মাল লোড করে নিয়ে যাচ্ছিলাম বিধায় অ্যাক্সিডেন্ট করেছি, এখন অনেকটা সুস্থ। এরপর কিরণ বলে, গত 3 বছর ধরে একবারও পাশ করতে পারছি না, এত কঠিন সাবজেক্ট কি আর বলবো। এই সব কথা বলতে বলতে রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, মাল্লেশাম কিরণের বইগুলো নিয়ে একটু দেখতে থাকে। আর হঠাৎ করেই রাতে কিরণের ঘুম ভেঙে গেলে মাল্লেশামকে বই পড়তে দেখে বলে, কি ভাই, বইয়ে কি আঁকা ছবিগুলো দেখছো নাকি? মাল্লেশাম বলে, না, বইটাই আসলে দেখছিলাম, কি লেখা আছে। তখন সে জিজ্ঞেস করে, তুমি পড়াশোনা করেছো কতটুকু? মাল্লেশাম বলে, আমি ক্লাস 10 পর্যন্ত পড়েছি, কিন্তু আমার ইলেকট্রিশিয়ানের বিষয়ে অনেক কিছু ভালো লাগে, আমি মোটামুটি অনেক কিছু জানি। তখন কিরণ মাল্লেশামকে একটা অঙ্ক করতে দিলে অনেক সুন্দর করে মাল্লেশাম সেই অঙ্কটা শেষ করে। কিরণ তো অবাক হয়ে বলতে থাকে, তুমি ক্লাস 10 পর্যন্ত
পড়াশোনা করেছো, তো ইংরেজি অঙ্কটা করলে কিভাবে? মার্লেশাম বলে, ছোটবেলায় আমার শিক্ষক আমাকে এই ডিকশনারিটা উপহার দিয়েছিল। এরপর থেকে যখনই ইংরেজিতে সমস্যায় পড়ি তখনই এখান থেকে ইংরেজিটা শিখে নেই। কিরণ মার্লেশামের প্রতি ইমপ্রেস হয়ে বলে, শোন ভাই, আমার কলেজে একটা পদ ফাঁকা আছে, তুই চাইলে সেখানে কাজ করতে পারিস। মার্লেশাম খুশি হয়ে গেলে পরদিনই কিরণ তাকে নিয়ে বসের কাছে যায়। বস তো সেই লেভেলের বস অনেক ঝাড়াঝাড়ি দিয়ে চাকরিটা কনফার্ম করে ফেলে। এরপর মার্লেশাম বসের কাছে কিছু টাকা অ্যাডভান্স চাইলে বস তো খুব রেগে বলতে থাকে, হ্যাঁ তোরা এবার আমাকেই খেয়ে নে। মার্লেশাম ভয় পেয়ে গেলে কিরণ বলে, আচ্ছা বস, এখন কোনো টাকা লাগবে না। এরপর সাইডে গিয়ে বলে, বস এইরকমই, তুই এত চিন্তা করিস না, ঠিক মতো কাজ করিস। আচ্ছা শোন, আমি তোকে কিছু টাকা দিচ্ছি। মার্লেশাম নিতে না চাইলেও কিরণ ভাইয়ের এত উপকার দেখে সে অনেক খুশি হয়, আর সেই টাকা থেকেই পরদিন পদ্মার জন্য খুব সুন্দর একটা শাড়ি নিয়ে আসে, যা দেখে পদ্মা খুব খুশি হয়ে বলতে থাকে, আমি সব সময় এরকম শাড়ি বুনেছি কিন্তু কখনো পরতে পারিনি, তুমি কিভাবে এই শাড়ি আনলে? মার্লেশাম সঙ্গে সঙ্গে বলে, আমি একটা চাকরি পেয়েছি সোনা। এটা শুনে পদ্মা তো আরো বেশি খুশি হয়ে যায়। পরে পদ্মা বলে, দাঁড়াও, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, একটু অপেক্ষা করো। তখন সে একটা স্পেশাল হ্যাপি ফেসওয়ালা নাস্তা নিয়ে আসে। এরপর মার্লেশাম খাবারটা দেখে কিছু বুঝতে না পারলে পদ্মা বলে, খাবারটা ভালো করে দেখো। মার্লেশাম বলে, হ্যাঁ দেখতে পাচ্ছি, একটা হ্যাপি ফেস দিয়ে একটা চিপস বানিয়েছো, তার মানে তুমি অনেক খুশি। এরপর হঠাৎ আচমকাই মার্লেশাম বুঝে যায় এই হাসির খবরটা মানে হচ্ছে তার পদ্মা প্রেগনেন্ট। মার্লেশাম অনেক বেশি খুশি হয়ে বলে, পদ্মা তুমি আমাকে দারুণ একটা খুশির খবর দিয়েছো, শোনো আমাদের একটা মেয়ে হবে, দেখবে আমাদের মেয়েটাই আমাদের সৌভাগ্য বয়ে আনবে। এরপর মার্লেশাম শহর থেকে বাবার কাছে চিঠি পাঠায়। এরপর আবার সিন শহরে আসলে দেখা যায় পদ্মা জামা কাপড় রেডি করছে তার বাবার বাড়িতে যাবে বলে, কারণ মার্লেশাম এখানে তার ঠিক মতো যত্ন নিতে পারবে না। এরপর মার্লেশাম পদ্মাকে বলে, তুমি ভারী কোনো কাজ করবে না, সাবধানে থাকবে, ঠিক মতো খাওয়া দাওয়া করবে, আর হ্যাঁ আমি কিন্তু আমার সেই স্বপ্নের মেশিনটাও তৈরি করে দ্রুতই গ্রামে ফিরে আসব। এরপর মার্লেশাম তার শ্বশুর বাড়িতে পদ্মাকে রাখতে যায়। তখন পদ্মার মা খুশি হয়ে পদ্মাকে আশীর্বাদ করতেই দেখে তার হাতে গলায় কোনো স্বর্ণের জিনিস নেই। পদ্মার মা বলে, তোর গহনা কোথায়, আংটি কোথায়? পদ্মা মুখ ফুসকে সত্য কথা বলে দিলে পদ্মার মা জোরে জোরে বলতে থাকে, আমার মেয়েটার জীবন ধ্বংস করে দিল ওরা, কত কষ্ট করে আমি গহনাগুলো বানিয়ে দিয়েছি আর ওরা খেয়ে ফেললো। পদ্মা রেগে বলে, ও গয়নাগুলো নষ্ট করেনি মা, শুধুমাত্র বন্ধক রেখেছে, মেশিনটা তৈরি করতে পারলেই গহনাগুলো ফিরিয়ে নিয়ে আসবে। পদ্মার বাবা রেগে বলে, হ্যাঁ হ্যাঁ জানি জানি, আর যে কত কি দেখবো। মার্লেশাম ক্ষোভে অপমানে বাড়ি থেকে বের হয়ে গেলে পদ্মা দৌড়ে গিয়ে তাকে বলতে থাকে, সোনা আমি মুখ ফসকে বলে দিয়েছি, প্লিজ তুমি এভাবে যেও না। এরপর বলে, আমার স্বামী যেখানে সম্মান নেই আমি সেখানে থাকতে চাই না। মার্লেশাম বলে, তুমি এখানে কয়েকটা মাস কষ্ট করে থাকো, আমি কিছু মনে করিনি, আমার বাবা মা তোমার তেমন খেয়াল রাখতে পারবে না, কারণ তারাই তো এখন কষ্টে চলে। পদ্মা কান্না করে বলতে থাকে, আমি জানি না, আমি তোমার সাথেই থাকতে চাই, তুমি আমাকে যেভাবেই রাখবে আমি সেভাবেই তোমার কাছে থাকবো। আর পদ্মার এত জোরাজোরিতে মার্লেশাম তাকে শহরে নিয়ে আসে। এরপর রাতে ঘুমানোর সময় পদ্মা মার্লেশামকে বলে, দেখো সোনা, একদিন ঠিকই আমার বাবা মা তোমাকে নিয়ে গর্ব করবে, যদি কিনা তুমি মেশিনটা তৈরি করতে পারো। আমার মনে হয় ওখানে থাকাটাই ভালো হতো, তুমি আমার জন্য ঠিক মতো কাজ করতে পারছো না। মার্লেশাম বলে, এই কথা বাদ দাও না সোনা, চলো আমরা এখন ঘুমিয়ে পড়ি, কালকে সকালে সব কথা বলবো, আমার খুবই ক্লান্ত লাগছে। এরপর পদ্মা একটু মন খারাপ করে কিছু ভাবতে ভাবতেই বলে, মার্লেশাম আমার পেটে খুব ব্যথা করছে। মার্লেশাম লাইট অন করে বিছানার সামনে এসে দেখে বিছানায় রক্ত লেগে আছে। বলে, পদ্মা রক্ত এখানে, এখনই আমাদের ডাক্তারের কাছে যেতে হবে। আর সঙ্গে সঙ্গে মার্লেশাম পদ্মাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার পদ্মাকে দেখে বলে, তেমন কোনো সমস্যা নাই, তবে তার প্রচুর বিশ্রাম নিতে হবে। আপনার স্ত্রীকে দেখাশোনা করার মতো কি কেউ আছে? মার্লেশাম সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ আছে। ডাক্তার বলে, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খাওয়াবেন ঠিক মতো, আর এরপর কি হয় আমাকে জানাবেন। মার্লেশাম বলে, আচ্ছা ঠিক আছে ম্যাডাম। এরপর তারা বাড়িতে চলে আসে, আর বাড়িতে পদ্মাকে রেখে বাইরে এসে কিরণের সঙ্গে দেখা করে। কিরণকে সব ঘটনা খুলে বলে। কিরণ বলে, আমি জানি এই মেশিনটা তৈরি করা তোর জন্য কত দরকার, আর তো 5 মাস সময় লাগবে তাই না? মার্লেশাম বলে, হ্যাঁ স্যার। কিরণ বলে, আচ্ছা ঠিক আছে, তুই কাজ করে 1 ঘন্টা আগে চলে যাস, তাহলে তুই তোর বউয়ের একটু
একটু যত্ন নিতে পারবি। মার্লেশাম কিরণের এই ব্যবহার দেখে অনেক খুশি হয়ে ধন্যবাদ জানায়। এরপর বাড়ি এসে মার্লেশাম পদ্মাকে বলে, তোমার কি কিছু খেতে ইচ্ছে হয় পদ্মা? পদ্মা বলে, আমার দই দিয়ে ভাত খেতে খুব ইচ্ছে করছে। এরপর মার্লেশাম খুব যত্ন সহকারে সেটা তাকে বানিয়ে দেয়। আর এভাবেই প্রতিনিয়ত পদ্মার যত্ন নিতে থাকে। আর এই সুন্দর মুহূর্তগুলোর মধ্যেই তাদের একটা ফুটফুটে সন্তান হয়। এরপর সেই সন্তানকে নিয়ে মার্লেশাম তার বাড়িতে চলে আসে, যা দেখে মার্লেশামের বাবা মা অনেক বেশি খুশি হয়ে যায়। তাদের একমাত্র নাতনির অনেক যত্ন নিতে থাকে। আর এইদিকে মার্লেশাম ঘরের এক কোণে থেকে তাদের পুরনো মেশিনটা শহরে নিয়ে যেতে চায়, তাই সে সেটা বের করতে থাকে। মার্লেশামের বাবা বলে, তুই আবারও এটা নিয়ে পড়ে আছিস? এই মেশিনটার জন্য এত উপহাস, এত লাঞ্ছনা সহ্য করেছি আমরা, আবারও তুই এটার কথা ভাবছিস? এই বলে সে কোনো চিন্তা ভাবনা না করেই ধ্যাম করে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয় সেই মেশিনটাতে। মার্লেশাম কিছু বুঝে ওঠার আগেই সেই সম্বলটুকু পুরো জ্বলতে থাকে। মার্লেশাম তো পাগলের মতো হয়ে যায়, হাউ মাউ করে কান্না করতে থাকে। তার এত স্বপ্ন, সেই সম্বলটুকু তার বাবা নিমিষেই শেষ করে দিল। এটা ভেবেই সে প্রচন্ড কষ্টে পাগলের মতো কান্না করতে থাকে। এরপর রাতে বন্ধুদের সঙ্গে দেখা করলে বন্ধুরা বলে, তুই এত পরিশ্রম করেছিস এই মেশিনটার জন্য, আর তোর বাবা তা জ্বালিয়ে দিল। এরই মধ্যে আরেকজন বলে, যাই হোক, তুই এটা আশীর্বাদ হিসাবে নে, এখন থেকে এটার চিন্তা বাদ দিয়ে ভালো একটা কাজে লেগে পড়। আবু বলে, তুই কি ভাবছিস বলতো? বাবারা কি আমাদের জন্য চিন্তা করে না? অনেক চিন্তা করে, কিন্তু তারা বোঝে না যে আমরা যেটা করতে চাই, আমাদেরকে সাহায্য করলে সেটা একদিন না একদিন ঠিকই আমরা পূরণ করতে পারবো। আর এদিকে তো মার্লেশাম প্রচন্ড কষ্টে পাগলের মতো হাসতে হাসতে বলতে থাকে, আমার বাবা আমার শেষ সম্বলটুকু পুড়িয়ে দিল রে। এবার দেখ আমি কি করি। আমি এমন মডেলের একটা মেশিন বানাবো যেটা কেউ কল্পনাও করতে পারছে না। পরদিন সকালে এক বুক কষ্ট নিয়ে মার্লেশাম তার বাবা মার কাছ থেকে বিদায় নেয়। তার বাবাও মনে মনে অনেক কষ্ট পাচ্ছিল, কিন্তু মুখে বলে কিছুই প্রকাশ করতে পারছে না। তো শহরে আসার পর সেই ধাতব মেশিনের কথা কিরণকে জানালে কিরণ বলে, তার এক পরিচিত ভাই আছে যে নাম করা ডন, আর যার নাম আব্দুল ভাই। আমি তার কাছে তোকে নিয়ে যাব, সে হয়তো তোকে সাহায্য করবে। এরপর আব্দুলের কাছে নিয়ে আসলে মার্লেশাম কাগজে ছকে এঁকে মেশিনটার বর্ণনা দেয়। আব্দুল দেখে বলে, আরে স্যাম্পল নিয়ে আয়, স্যাম্পল, এসব দিয়ে কাজ হবে না। মার্লেশামের চেহারা দেখে বলে, এত সাহায্য করার আমার সময় নেই, যা ফুট। তখন মার্লেশাম তার গলায় একটা মাফলার দেখে বলে, স্যার এটা কোথা থেকে নিয়েছেন? আব্দুল বলে, খুব ছোটবেলায় হায়দ্রাবাদের একটা গ্রাম থেকে আমার দাদা আমার জন্য এটা নিয়ে এসেছিল। এটা জেনে তুই কি করবি? তখন মার্লেশাম বলে, স্যার এগুলোই আমার মায়েরা তৈরি করে, আর এটা করতে প্রায় 1 মাস সময় লাগে। এটা 2 হাতে এরকম এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করতে হয়। এটা তৈরি করতে গিয়ে আমার মায়ের ডান হাতের হাড়গুলো পুরো ক্ষয় হয়ে গেছে। এরপর ডাক্তার বলেছে এত কষ্টের কাজগুলো এভাবে করতে করতে একটা সময় পর আমার মায়ের হাড়টাই কেটে বাদ দিতে হবে। আর মায়ের এই কষ্ট দূর করার জন্যই আমি এই মেশিনটা তৈরি করার চিন্তা ভাবনা করেছি। আব্দুল বলে, আরে বাস, তোর এই কথা শুনে তো আব্দুল অনেক কষ্ট পেয়ে গেল রে। তোর মায়ের প্রতি এত ভালোবাসা দেখে আব্দুল তোকে ফিরিয়ে দিতে পারে না। যা, তোকে আমি প্রতিশ্রুতি দিলাম, এই আব্দুল তোর পাশে থাকবে। তোর যে মেশিন লাগে, যেভাবে কাজে তোর সাহায্য লাগে, এই আব্দুল তোকে সাহায্য করবে। মার্লেশাম খুবই খুশি হয়ে বইয়ের জন্য একটা ফুলের মালা নিয়ে আসে। পদ্মা বলে, বাবা আজকে আমার স্বামীকে তো অনেক খুশি খুশি লাগছে। মার্লেশাম বলে, হ্যাঁ, কিরণ স্যার আজকে আব্দুল নামে একজনের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিয়েছে, তবে তাকে মেশিনের জন্য 350 রুপি করে প্রতি মাসে দিতে হবে। এটা একটু কষ্টসাধ্য হয়ে যাবে, তবে যাই হোক আমি এটা ঠিক করে নিব। এরপর বেচারা জান লাগিয়ে দেয় মেশিনটা তৈরি করার জন্য। কঠোর পরিশ্রম করতে থাকে, কাজ করতে করতে হাতটাও কেটে ফেলে। এরই মধ্যে মাস শেষ হয়ে যায়, আর মেশিন ভাড়ার টাকাটা দিতে গেলে আব্দুল বলে, আরে লাগবে না, তুই অনেক কষ্ট করছিস, আমি দেখেই বুঝতে পেরেছি। তুই মেশিনটা আগে তৈরি কর, তারপর না হয় আমাকে টাকাটা দিস। আর এইদিকে মার্লেশামের বাবা মা অনেক অপেক্ষা করে চিঠির জন্য, কিন্তু তাদের কাছে আর কোনো চিঠি আসে না। এইদিকে মার্লেশামের মা বলতে থাকে, আমরা না হয় কষ্ট করে জীবনটা চালিয়ে যাচ্ছি, আমার ছেলেটা না জানি কত কষ্ট করছে। আর ঠিকই এদিকে মার্লেশাম কঠোর পরিশ্রম করতে থাকে, দিনরাত এক করে কাজ করে ভোরের দিকে বাড়িতে আসার জন্য রওনা দেয়। বাসে উঠেই দেখে প্রচন্ড ভিড়, আর তার সঙ্গে তার এই যন্ত্রপাতির ব্যাগগুলো থাকায় আরো লোকেরা উঠতে পারছিল না, তাই তাকে বাস থেকে ধাক্কা দিয়ে লোকেরা ফেলে দেয়। এরপর পায়ে হেঁটে বৃষ্টিতে ভিজতে ভিজতে
বাড়িতে আসে। এত কষ্ট সহ্য করে একদিন ঠিকই সে মেশিনটা তৈরি করে ফেলে। তখন পদ্মাকে বলে আমাদের মেয়েকে নিয়ে আসো, ও সুইচ দিয়ে প্রথমে এই মেশিনটা অন করবে। তখন তাদের মেয়েটা সুইচটা অন করলেই দেখে মেশিনটা চালু হয়ে গেছে। মার্লেশা মনোযোগ সহকারে দেখে বলে এই মেশিনটা দিয়ে ছোট ছোট বুনন হবে, কিন্তু বড় বুনন করতে হলে আমাদেরকে আরো রেখা আঁকতে হবে, যেখানে আরো 40টা ঘর থাকবে। এসব কথা বলতে বলতে সে একটা ইঞ্জিনিয়ারিং কলেজে যায়। গিয়ে একটা মেয়েকে জিজ্ঞেস করে, দিদি আমি একটা মেশিন তৈরি করেছি, তবে এটার জন্য আমার ইঞ্জিনিয়ারকে খুব প্রয়োজন। এরপর মেয়েটি তাদের প্রফেসরের কাছে নিয়ে গেলে মার্লেশাম প্রফেসরকে নকশাটা দেখায়। প্রফেসর বলে নকশাটা ঠিকই আছে, তবে এই মেশিনটা তৈরি করতে অনেক কষ্ট হবে আর অনেক ঝামেলার ব্যাপার, আমরা এত চাপ নিতে পারবো না। তখন মার্লেশাম বলে স্যার আমি এটা তৈরি করে ফেলেছি। স্যার তো অবাক হয়ে যায়, বলে সত্যি? মার্লেশাম বলে জি স্যার। স্যার বলে কনগ্রাচুলেশন, কিভাবে এটা তৈরি করেছো আমাকে একটু বলো তো। তখন মার্লেশাম সবকিছু বুঝিয়ে বললে স্যার বলে আরো 40টা প্রিন্ট তৈরি করতে হবে। তুমি যদি আরো বড় মেশিন তৈরি করতে চাও তাহলে আরো 40টা প্রিন্ট তৈরি করতে হবে, আর তার জন্য ট্রানজেকশন নামের একটা যন্ত্র আছে, সেটা কিনতে হবে। মার্লেশাম বলে এটার দাম কত হবে স্যার? স্যার জানায় প্রায় 30,000 টাকা। মার্লেশাম তো প্রচন্ড মন খারাপ করে বাড়িতে যাওয়ার পথে তার গ্রামের একজন কাকুকে দেখতে পায়। বলে কাকা কাকা তুমি এখানে কি করছো? কাকা বলে বাবারে, গ্রামের শাড়ি বোনার কাজ বন্ধ হয়ে গেছে, এটার কাজ করতে গিয়ে সবার হাতে এত যন্ত্রণা হয়, তাই সবাই কাজ ছেড়ে দিতে বাধ্য হচ্ছে, তাই এই শহরে আসছি কিছু টাকা উপার্জন করতে। মার্লেশাম বলে কাকি কেমন আছে? কাকা বলে তোর কাকির হাত একদমই নষ্ট হয়ে গেছে এই বুননের কাজ করতে করতে, এটাকে ভাগ্যের দোষ বলতে পারিস বাবা। আচ্ছা ভালো থাকিস, আমি কাজ করি। মার্লেশাম এসব ভাবতে ভাবতে বাড়িতে চলে আসে। পরদিন কিরণের বাইকটা একটু সমস্যা হয়, তাই মার্লেশামকে নিয়ে মেকানিক দোকানে গেলে ঠিক করানোর সময় হঠাৎ করে একটা মেশিনে মার্লেশামের চোখ আটকে যায়। মেশিনটা যখন আস্তে আস্তে ঘুরছিল সেটা মার্লেশাম ভালো মতো খেয়াল করলে তার মাথায় হঠাৎই একটা বুদ্ধি আসে। সে দৌড়ে আব্দুল ভাইয়ের কাছে গেলে আব্দুল ভাইকে সবকিছু বুঝিয়ে বলে আব্দুল ভাই এই যে দেখো, ঘড়িতে এইভাবে টিকটিক করে যেমন কাটা ঘোরে ওই মেশিনটাও ওইভাবেই ঘুরবে, আর এটা বানাতে আমাদের এত বেশি টাকা লাগবে না। স্যার যে মেশিনটার কথা বলেছে 30,000 টাকা দাম, সেই মেশিনটা আমি তোমার কাছ থেকে এভাবে বানিয়ে নিতে পারবো। আব্দুল ভাই বলে আরে তাহলে সময় নষ্ট করছিস কেন, করে ফেল। খুশিতে মার্লেশাম বাড়িতে মিষ্টি নিয়ে আসলে পদ্মাকে খাইয়ে দেয়, বলে দেখো আমি এটা তৈরি করে ফেলেছি। তখন পদ্মা ভালো করে খেয়াল করে দেখে 8 নাম্বার কোডের মধ্যে সুতো লাগছে না। এটা মার্লেশাম ভালো মতো খেয়াল করলেও পরে গিয়ে বুঝতে পারে যে হ্যাঁ তাই তো। পদ্মা বলে সবই ঠিক আছে, কিন্তু 8 নাম্বারে কেন যে সুতোটা লাগছে না? তুমি আসলে বুনন তো কখনো ঠিক মতো করনি, তাই ভালো মতো বুঝতে পারছো না। মার্লেশাম এটা ভেবে খুবই চিন্তিত হয়ে পড়ে। এরপর মার্লেশাম মন খারাপ করে থাকলে পদ্মা বলে আরে বাবা সবই তো ঠিক করে ফেলেছো, এই কোডটা ঠিক করলেই সব ঠিক হয়ে যাবে। মার্লেশাম বলে আমার কাছে আর মাত্র 14 দিন বাকি আছে পদ্মা, কিভাবে আমি এত কাজ করব? পদ্মা বলে তাহলে সময় বাড়িয়ে নাও, কিন্তু মার্লেশাম বলে আমার হাতে আর সময় নেই, আমি তোমাকে কথা দিয়েছি, সবাইকে কথা দিয়েছি। পরদিন মার্লেশাম কাজে গেলে সেখানে তার মালিক পেপারে পড়তে থাকে কিছু তাঁতিরা ঠিকমতো শাড়ি তৈরি করতে না পারায় আত্মহত্যা করেছে। মালিক হাসতে হাসতে বলে এদের আত্মহত্যা করাই উচিত, শালা কোনো কাজ ঠিক মতো করতে পারে না। এটা শুনে মার্লেশাম খুবই রেগে গিয়ে তাকে একটা বিষের বোতল হাতে দিয়ে বলে আমি আপনাকে 2 লক্ষ টাকা দেব, আপনি এটা খেতে পারবেন? মালিক খুবই রেগে গিয়ে বলে তোকে আমি কাজ দিয়েছি আর তুই আমাকে বিষ খাওয়ার কথা বলছিস? মার্লেশাম বলে আপনার কাছে এই আত্মহত্যার কথাটা খুবই মজার বিষয় তাই না? যারা শাড়ি বোনার কাজ করে তারা জানে, তারা বোঝে কত কষ্ট। এই বলে চাকরিটা ছেড়ে বাড়িতে চলে আসে। আর ঘরে তখন তার মেয়ে একা ছিল, তো মেয়েটি কান্না করলে মার্লেশামের কোনো হুঁশই থাকে না। পদ্মা কান্নার শব্দ পেয়ে দৌড়ে ঘরে এসে মেয়েকে কোলে তুলে বলে তুমি এখানে বসে আছো, দেখতে পাচ্ছ না মেয়েটা এত কান্না করছে? মার্লেশাম বলে না দেখতে পাচ্ছি না, তোমরা কি আমাকে বোকা মনে করো? আমি কি গাধা? এসব কথা বলতে বলতে রাগের মাথায় মেশিনের কিছু অংশ ভাঙতে থাকে। পদ্মা অনেক বারণ করলেও মার্লেশাম আর শোনে না। এরপর জিদ করে তার পুরো মেশিনটা ভাঙারিওয়ালার কাছে বিক্রি করে দেয়। রাতে ঘুমানোর সময় মার্লেশাম বলে পদ্মা আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, আমার ভুল হয়েছে, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। পদ্মা বলে আরে না না, আমারই আসলে চুপ থাকা উচিত ছিল। আচ্ছা তুমি এত পরিশ্রম করেছো এই মেশিনটার জন্য, তাহলে এই কাজটা করলে কেন? প্লিজ তুমি কালকে সকালে গিয়ে এই মেশিনটা নিয়ে আসো। মার্লেশাম
মাল্লেশাম বলে, না, আমার সব সমস্যার মূল এই মেশিনটাই, আর সব সমস্যার সমাধানও এই মেশিনটা। আমি গত 7টা বছর ধরে লড়াই করেছি এই মেশিনটা তৈরি করতে। আমি এই ছোট্ট অংশটা ঠিক করার জন্য চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, কিন্তু আবারও যদি সমস্যা দেখা দেয়। এরপর মাল্লেশাম বিছানা থেকে উঠে গেলে পদ্মা বলে, 2 দিন হয়ে গেছে তুমি একটু ঘুমাওনি, প্লিজ একটু ঘুমাও। কিন্তু মাল্লেশাম না শুনে রাস্তায় রাস্তায় সারা রাত ঘুরতে থাকে। এরপর সকালে বাড়িতে আসলে মাল্লেশাম দেখে পদ্মা মেশিন চালাচ্ছে। তো এরপর হঠাৎ করেই দেখে পদ্মা বনিতে সুতো গাঁটছে। এটা দেখেই হঠাৎ করে মাল্লেশামের মাথায় কি যেন একটা আইডিয়া আসে। সে দৌড়ে চলে যায় সেই ভাঙাড়ির দোকানে, বলে, কালকে রাতে আমি কিছু মেশিন বিক্রি করেছি, ওগুলো কোথায়? লোকটি বলে, আমি ওই যে ওই লোকটির কাছে বিক্রি করেছি, একটু দৌড়ে যাও, তাকে পেয়ে যাবে। তখন মাল্লেশাম দৌড়ে সেখানে গেলে তার জিনিসগুলো পেয়ে যায়। তারপর সে আব্দুল ভাইয়ের কাছে গিয়ে আবার কাজে লেগে পড়ে। এরপর সারা রাত কাজ করলে সকালবেলা আব্দুল ভাই বলে, কিরে মাল্লেশাম, তুই রাতে ঘুমাসনি? মাল্লেশাম খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। মানে শেষমেশ সত্যিকার অর্থে এই মেশিনটা পুরোপুরি তৈরি করে ফেলেছে মাল্লেশাম। এরপর সিন মাল্লেশামের গ্রামে চলে আসে, যেখানে মাল্লেশাম তার মেশিনটি নিয়ে এসেছে, আর সেখানে পুরো গ্রামের লোক হাজির হয়ে যায়। তো সেখানে আবার ওই পরিচিত বুড়ি দিদিমা বলে, জানিস তোরা জানিস ও তো আমাকে ফ্যানেই মেরে ফেলতো। একবার আমার বাড়িতে পাঞ্জির সাথে ফ্যান ঠিক করতে আসছিল, ও নাকি আবার মেশিন বানাবে। এরই মধ্যে মাল্লেশাম মাকে ডাক দিয়ে বলে, মা, তুমি এসে মেশিনটা চালু করো। আর মেশিনটা চালু করতেই দেখে, হায়, এইবারও মেশিনটা চালু হয় না। এটা ভেবে তো রীতিমতো আবার অবাক হয়ে যায়। আর সাথে সাথে গ্রামের লোকেরা বলতে থাকে, এটাকে নিয়ে জলে ডুবিয়ে দে, এটা আর আজকে ঠিক হবে না। যাও সবাই যে যার মতো কাজে চলে যাও, খামোখা এখানে সময় নষ্ট। তো কি সমস্যা হয়েছে সেটা মাল্লেশাম চেক করতেই রাজুকে বলে, এই রাজু, আমাদের পুরনো মোটরটা নিয়ে আয় তো জলদি। এরপর মাল্লেশাম মোটরটা ঠিক মতো লাগায়। এরপর মাকে বলে, মা, তুমি এইবার স্টার্ট দাও। আর এইবার স্টার্ট দিতেই দেখে সত্যি বুনন হচ্ছে। সবগুলো কাজ এই একাই মেশিনটা করছে। মাল্লেশামের বন্ধুরা তো তাকে কোলে নিয়ে অনেক আনন্দ করতে থাকে। বীরপ্রতাপ লজ্জা পেয়ে সেখান থেকে চোরের মতো পালিয়ে যায়। আর যেখানে ওই দিদাটা বলে, আরে আমি বলেছিলাম না যে ও ঠিকই মেশিনটা তৈরি করে ফেলবে, দেখ আমার কথাই ঠিক হলো। তো দেখেছেন পোল্ট্রিবাজকে। আর এইদিকে মাল্লেশামের মা তার বাবার কাছে এসে বলে, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আসো, দেখো মেশিনটা ঠিক মতো চলছে এবার। মাল্লেশামের বাবা খুব মন খারাপ করে বলে, ওর কাছে যাওয়ার আমার আর কোনো মুখ নেই লক্ষ্মী। আমি ছেলেটাকে কত কষ্ট দিয়েছি এই মেশিনের জন্য। লক্ষ্মী বলে, কেন তুমি এত মন খারাপ করছো বলো তো? বাবা হয়ে শাসন করেছো, তুমি তো আর ওর কখনো ক্ষতি চাওনি। এরপর মাল্লেশাম নিজে এসেই তার বাবাকে প্রণাম করলে তার বাবা তাকে বুকে জড়িয়ে ধরে। এরপর তার বাবাকে নিয়ে মেশিনটা দেখাতে গেলে গ্রামের একজন মহিলা বলে, মাল্লেশাম, তুমি তো এটা তোমার মার জন্য তৈরি করেছো, তো আমাদের কি দিবে না? মাল্লেশাম খুশি হয়ে বলে, আমি গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে তৈরি করে দিব। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। ওয়েট তেম করেই চলে যাবেন না। শুরুতে যেহেতু বলেছিলাম এটা একটা সত্য ঘটনা অবলম্বনের মুভি, এখন আপনাদের সেই সত্যিকারের মাল্লেশামকে দেখাবো। এই হচ্ছে সেই মাল্লেশাম যার জন্য গোটা গ্রামের মানুষ হাতের ব্যথার যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছিল, যার মেশিন তৈরি করাতে মানুষ অনেক সহজেই দ্রুত কাজ শেষ করতে পারত। আর তার প্রতি আমরাও সত্যি অনেক কৃতজ্ঞ, কেননা আমরা যদি প্রত্যেকের কথাই চিন্তা করি তাহলে পুরো সমাজটাই বদলে যাবে। আপনার একটা ভালো কাজ হতে পারে বাকি 10 জনের উপকার। আর এই যে মুভিতে যে দিদাকে দেখেছিলেন, যার কিনা একদমই অমিল নেই আমার পাশের বাড়ির মাসির সাথে, ভালো কাজ করলে বলবে, আরে জানতাম তো এই মেয়েটা ভালো কিছু করবেই। আর যদি ভুলভাল কিছু হয়ে যায় তখন তার ডায়লগ হয়ে যায় এরকম যে, আমি জন্মের আগে থেকেই জানতাম এই মেয়েটা খারাপ। আর হ্যাঁ, আমি ভালো করেই জানি আপনাদের আশেপাশে ওই রকম আন্টি, নানি, ফুপি, কাকি অভাব নেই। সাবধান, এই বিষাক্তদের কথা কানে তুলবেন না, নইলেই জীবন শেষ। যাই হোক, মুভিটি দেখে আপনাদের মনটা যদি একটুও ভালো হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিন। আর হ্যাঁ, আমি কিন্তু আপনাদের কমেন্ট পড়ি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। So please whatever